ডেস্টিনি টি প্ল্যান্টেশন লিমিটেডের মামলায় বিশেষ করে দুদকের বারবার সময় নেওয়া এবং বিচার বিভাগের বদলিজনিত কারণে মামলাটি নিষ্পত্তি করতে দেরি হচ্ছে। বিশেষ করে দুদক একাধিকবার সাক্ষী আসে নাই সেই অজুহাতে একাধিকবার সময় নিচ্ছে। তো এই যে মামলাটি দীর্ঘসূত্রিতা হচ্ছে, এটার দায়ভার আসলে কে বহন করবে, কার উপর এটার দায়ভার বর্তায়? ধন্যবাদ। প্রথম বিষয়টা হলো, ফৌজদারি মামলায় বিশেষ করে দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত অপরাধ সংশ্লিষ্টে কোনো মামলায় নিষ্পত্তি করার ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট মেয়াদ, সময় আইন দ্বারা নির্ধারিত নয়, বরং আমরা মহামান্য উচ্চ আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব এ কারণেই যে মহামান্য উচ্চ আদালত এই মামলা নিষ্পত্তি করার জন্য একটা সময় বেঁধে দিয়েছে। সেই জন্য আমরা মহামান্য উচ্চ আদালতের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং করব। দুর্নীতি দমন কমিশনের পক্ষে লার্নেড পাবলিক প্রসিকিউটর তিনি আজকে বলেছেন, বরাবরই বলছেন যে আমি আপ্রাণ চেষ্টা করছি সাক্ষীদেরকে আনার ক্ষেত্রে। সেটি কিন্তু দৃশ্যত দেখাও যাচ্ছে। আমি বলবো না যে সেটা দৃশ্যত দেখা যাচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন যে প্রতি ধার্য তারিখে একাধিক সাক্ষী কিন্তু আসা শুরু করেছে। তো সুতরাং এই যে মামলার যে দীর্ঘসূত্রিতা, এর জন্য এককভাবে কোনো ব্যক্তি, কোনো প্রসিকিউশন, কোনো ডিফেন্স কিংবা কেউই কিন্তু দায়ী নন। এই বিলম্বটা হচ্ছে পদ্ধতিগত কারণে, প্রসিডিউরালের কারণে। কারণ আমি বলেছি যে আইন দ্বারা সময় নির্ধারিত নয়। সুতরাং এই মামলাটি আমি বিশ্বাস করি যে মহামান্য উচ্চ আদালতের রায়ের প্রতি নির্দেশিত সময়ের মধ্যে মামলা নিষ্পত্তির ক্ষেত্রে সকলেই সচেষ্ট হবেন এবং সহায়তা করবেন, এবং ইনশাআল্লাহ আমরা সেই ক্ষেত্রে আশাবাদী। দর্শক অনেকেই প্রশ্ন করে থাকেন যে, অনেক বিনিয়োগকারীর এই প্রশ্ন যে বিশেষ করে বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী 5ই আগস্টের পরে বাংলাদেশে অনেক শীর্ষ সন্ত্রাসী বা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অনেক আসামির জামিন হয়েছে, কিন্তু ডেস্টিনি গ্রুপের কর্ণধার জনাব রফিকুল আমিন যেই মামলায় ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, দুদক যে মামলা করেছে সেই মামলায় সর্বোচ্চ সাজা হচ্ছে 12 বছর। ইতিমধ্যে উনি 12 বছর সাজা কেটে ফেলেছেন, তারপরও ওনাকে কেন জামিন পাচ্ছেন না বা কেন জামিন দেওয়া হচ্ছে না, বিষয়টি দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ। ইতিপূর্বে যারা জামিনে মুক্ত হয়েছেন, আমি কাউকে শীর্ষ সন্ত্রাসী অথবা এই ধরনের নেগেটিভ কোনো টার্ম আমি ইউজ করতে চাই না। কিছু জামিনের বিষয়ে জনমনে অনেক প্রশ্ন রয়েছে, সেটি ভিন্ন বিষয়। অজামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে, নন বেলেবল অফেন্সের ক্ষেত্রে জামিন দেয়া বা না দেয়া হচ্ছে সম্পূর্ণ আদালতের ঐচ্ছিক ক্ষমতা। আর এই ঐচ্ছিক ক্ষমতাকে কোনো ব্যক্তি বাধ্য করার কোনো আইনগত কোনো সুযোগ নাই। অর্থাৎ একজন আইনজীবী হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে আদালতকে সন্তুষ্ট করে প্রত্যাশিত ফল পাওয়া। জনাব মোহাম্মদ রফিকুল আমিন কিংবা জনাব মোহাম্মদ হোসেন বা যারা কারাগারে রয়েছেন, তাদের সংশ্লিষ্টে ইতিপূর্বে এক বা একাধিকবার উচ্চ আদালতে আবেদন করা হয়েছে। এই আবেদনের মধ্যে আমরা এটাও জানি যে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটিস লিমিটেডের অ্যাপিল মামলায় মহামান্য উচ্চ আদালত জনাব মোহাম্মদ রফিকুল আমিনকে 1 বৎসরের জন্য জামিন মঞ্জুর করেছে ইতিপূর্বের এক আদেশে। শুধু ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের মামলায় ইতিপূর্বে যিনি এসিসি বা অ্যান্টি কারাপশন কমিশনকে রিপ্রেজেন্ট করেছেন,
তিনি বরাবরই বলতেন যে মামলাটি নিষ্পত্তি হতে আর সময় বেশি নাই, কাজেই মাই লর্ড আমাদের এই মামলা নিষ্পত্তি হয়ে গেলেই তো হয়ে যাবে। সেই বিষয়টি পূর্বতন যিনি দুদককে রিপ্রেজেন্ট করতেন সেই লার্নেড কাউন্সিল সেই সাবমিশনটি দিতেন। আজকের পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষিতে বাংলাদেশের সর্বোচ্চ আদালত থেকে শুরু করে নিম্ন আদালত সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করে চলেছে। কোনো চাপ কিংবা কোনো প্রভাব কার উপরে নেই, সকলেই চাপ এবং প্রভাব মুক্ত। আমি মনে করি যে ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের মামলায় এভিডেন্স অন রেকর্ড অর্থাৎ মামলার যে গুণাগুণ মেরিট, এই বিষয়টি যদি মহামান্য উচ্চ আদালতে উপস্থাপন করা হয়ে থাকে সঠিকভাবে, তাহলে সেই ক্ষেত্রে নিশ্চয়ই মহামান্য উচ্চ আদালত বিষয়টি বিবেচনায় নিবেন। শুধুমাত্র জামিন চাওয়া, জামিনের জন্য বলা যথেষ্ট নয়। সেই ক্ষেত্রে এভিডেন্স অন রেকর্ড অনুযায়ী এই পর্যন্ত যে সাক্ষীগুলো হয়েছে সেখানে এমন কোনো এভিডেন্স নেই, আছে এমন কোনো এভিডেন্স সেখানে আমরা পাবো না যা কিনা মানি লন্ডারিং এর অভিযোগের জন্য সহায়ক। কাজে আমি বিনীতভাবে অনুরোধ করব, যারা ভবিষ্যতে পুনরায় কখনো যদি উচ্চ আদালতে অভিযুক্তদের পক্ষ থেকে কোনো অ্যাপ্লিকেশন ফাইল করেন, শুনানি করেন, আপনারা অনুগ্রহ করে এভিডেন্স অন রেকর্ডটি মহামান্য উচ্চ আদালতের জুডিশিয়াল নোটিসে দয়া করে দেন।